সাম দাম দণ্ডভেদের আরো একটা স্পেশাল এপিসোড আপনাদের প্রত্যেককে স্বাগত। রেজাল্ট বেরিয়ে গিয়েছে, শপথ গ্রহণ পর্ব শেষ, এখন শুধুমাত্র অ্যাকশন মোডে রয়েছেন বঙ্গ বিজেপি ব্রিগেড। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, তার সমস্ত বিধায়ক, নেতা, মন্ত্রী এই মুহূর্তে শুধুমাত্র কাজ করার দিকে ফোকাস করছেন। আর তার মধ্যে অন্যতম ব্যস্ততম আরেকজনকে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি আমাদের স্টুডিওতে। আমি রয়েছি স্বর্ণালী, আমার সঙ্গে রয়েছেন শুভ্রাংশু, আমার অপর এডিটর। শুভ্রাংশুদা, আলাপ করিয়ে দিন। আমাদের সঙ্গে যিনি আছেন তাপস রায় স্বর্ণালী, গত 40টা দিন আমি ওনাকে যা ফলো করছি, উনি 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। 3-4 ঘন্টা ঘুমিয়েছে বলে আমার বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন। আসল মানে প্রবলেমটা কোথায়, বাংলার মানুষের প্রবলেমটা কি সেটা বুঝেছেন এবং সেটাকেও বলছেন এবার ঠিক করতে হবে। তবে স্বর্ণালী, একটা জিনিস আমি বলছি, এবং ঠিক করার রাস্তায় হেঁটেও পড়েছেন। বিগত কয়েকদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এতজনকে শপথ নেওয়ানোর গুরু দায়িত্ব প্রোটেম স্পিকার হিসেবে তিনি কিন্তু সেই দায়িত্বটা পালন করেছেন। আরেকটা জিনিস আমার যেটা বলার, এই প্রোটেম স্পিকার হিসেবে তিনি দায়িত্ব যখন পালন করছেন এবং বিয়ে বাড়িতে বা এখানে যে বড় কর্তা বা যারা থাকে না, বলেন না তোমরা খেয়ে যেও, তিনি বলছেন খেয়ে যেও, ভাত আর মাছ হয়েছে, তারপর তিনি একটা মুচকি হাসছেন এবং সেটা ভাইরাল হচ্ছে। কি ব্যাপার বলুন তো? মেনুতে বলার এত স্পিকারের ইন্টারেস্ট কি? মেনু বলার জন্য ইন্টারেস্ট না, ওই ব্যবস্থাটাও বলতে হয় স্পিকারের চেয়ার থেকে। তো প্রোটেম স্পিকার ছিলেন, তাই আমি সকল নবনির্বাচিত যারা ছিলেন, শপথ নিয়ে বিধায়ক হলেন, তাদের উদ্দেশ্যে বলছিলাম সকলকেই, এবং সাংবাদিক ভাই বোনেদেরও বলছিলাম যে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন, মাছটা বন্ধ হয়নি। আমাদের মেনুটা মাছ ভাত ছিল 3 দিনই। আচ্ছা, সকল সদস্যদের জানানো হচ্ছে যে আপনাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, মাছ ভাত। এটা ছবিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, মাছ ভাত, মানে সবাই ব্রেকে বিরতিতে সবাই বসে বেশ এই যে মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করা, মানে রাজনীতির একটা জঘন্য যে নিদর্শন রেখে গেল মমতা ব্যানার্জি এবং তৃণমূল, মানে যেন তেন প্রকারেণ, মানে এই শ্যামদাম দণ্ডভেদ, তোমাদের যেমন এই ইয়েটা কি বলে, প্রোগ্রামটার নাম মমতা ব্যানার্জি শ্যামদাম দণ্ডভেদ সব ব্যবহার করেও কিছু করতে সব ব্যবহার করেছে। আর ঠিক সেই কারণেই আপনি ওটাকে মনে করেন শ্যামদাম দণ্ডভেদ ব্যবহার করেও মমতা ব্যানার্জি বা অভিষেক বা তৃণমূল কিছুই করতে পারলো না। কিন্তু মজার কথা হচ্ছে যে সামদাম দণ্ডভেদের যে লাস্ট যে পয়েন্টটা, যে শব্দটা অর্থাৎ ভেদ, এই ভেদাভেদ তৈরি করার জন্য যে পরিমাণ মিথ্যের আশ্রয় নিতে হলো রাজ্যের তৎকালীন শাসক দলকে, বাঙালি অবাঙালি কি করলো আর কি করলো না, এরকম চিফ মিনিস্টার ওনাকে ভাবতে বলতেও লজ্জা লাগছে, তাও বলছি না, এরকম সিএম বাংলা কোনোদিন পেয়েছে না কোনোদিন পাবে, এটাও বলে দেওয়া যায়। এই ধরনের চিফ মিনিস্টার কোনোদিন যেন বাংলার না হয়, এটা আর এর আগে বাঙালি কখনো পায়নি, আর কোনোদিন বাঙালি যেন না পায়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। তিনি তো কোর্টে যাচ্ছেন, যাক না, কোর্টে যাচ্ছেন ছবি তুলতে, উনি আসলে মেগালোম্যানিয়াক। ওই নাম না বেরোলে, ছবি না বেরোলে ওনার অস্থির হয়ে ওঠেন, উনি অস্থির মতি তো অস্থির হয়ে ওঠেন। কারণ কি করবেন, কোর্টে চলে গেছেন। এখন কোর্টে গিয়ে কি করবেন, এখন যদি ছবি বেরোয়, কাগজে বেরোয়, সেখানে গিয়ে ওখানে তো সাধারণ মানুষও ছিল না, অন্য কেউও ছিল না, তো ধনী দরিদ্র সেই হিসাবে ছিল না। কোর্টের উকিলরা ওনাকে একটা বিশেষ শব্দ বারবার বলতে আরম্ভ করলো, সেটাও কিন্তু পশ্চিমবাংলার ওই চেয়ারে বসে দুর্ভাগ্যজনক। বহু চিফ মিনিস্টার হেরে গেছে, চলে গেছে, কিন্তু এইভাবে এই যে তারা বা এইভাবে ওই শব্দ শোনা,
না আর উনি কোর্টে যাবেন কিনা। মানে এটা একদমই তাই, মানে আমি বলছি যে যখন তাপস রায় এটা বলছেন, মানে তিনি বর্তমান এই মুহূর্তে শুধুমাত্র প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেছেন এমন নয়, তিনি এতদিন ধরে রাজনীতিতে রয়েছেন, রাজনৈতিক মানে লড়াই দেখেছেন, এবং এর আগে প্রাক্তন যাদের সঙ্গে এতদিনের লড়াই ছিল মানে তৎকালীন বাম আমল, সেখানকার মুখ্যমন্ত্রীদেরও দেখেছেন, দুই মুখ্যমন্ত্রী, তার আগে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বোধহয় সম্ভবত দেখেছেন আপনি, মানে এইরকম ইমেজ বোধহয় কেউ তৈরি করেনি না না। কখনো। আমি একসঙ্গে কাজ করেছি, দেখেছি না, দেখেছি তো অনেককেই, সেটা ছোটবেলায় একসঙ্গে কাজ করেছি আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে। একজনকে চোর বলা হয়েছিল, একজনকে এবং চোর বলা হয়েছিল। মানুদা তখন আমি যখন রাজ্য ছাত্র সংসদের সভাপতি, মানুদা পিসিসি প্রেসিডেন্ট, আচ্ছা। মানুদার বক্তব্য বহু শুনেছি বিধানসভায় গিয়ে। আর সিদ্ধার্থ এই জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন লিডার অফ দ্য হাউস, অর্থাৎ যখন মুখ্যমন্ত্রী, আমি তখন হাউসের মেম্বার। ঠিক ঠিক একদম। কিন্তু আমি বলছি এই যে চোর, এই কথাটা তো এর আগে স্টিফেন হাউস কেসটাতে একজনকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে, বামেরাই বলেছিল। এটা কেন, আমি একটা কথা বলি যে উনি নিজেকে কেন ধরে রাখতে পারলেন না? সততার মূর্ত প্রতীক 16 সালের পর থেকে লেখা বন্ধ হলো কেন? নির্দেশও কেউ দিত না আর লিখতও না, সেটাও কি মোদিজি টাকা বন্ধ করে দিয়েছিল? তুলি, কালি, রং বা চুনের পয়সা টয়সা দিত না? তারপরে এই যে ওরা মন্ত্রিসভার এবং দলের বেশিরভাগ বিধায়ক এমপি, তারা যে এরকম দুর্বৃত্ত নির্ভর রাজনীতি আর দুর্নীতি পরায়ণ এই চরমে গেছিল, ব্যবস্থা নেননি কেন? ঠিক। কারোর বিরুদ্ধে একটা কথা বলা, শোকজ করা, সরিয়ে দেওয়া, সাসপেন্ড করা, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া, এটা কোনো তো করেননি উনি। কিন্তু সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভালো লোক, সরল মতির মানুষ, অভিষেক যত নষ্টের গোড়া। না না না, এটা এখন সবাই বলা শুরু না না, এটা করেছেন। ভুল, এটা ভুল। এটা মানে এটা হচ্ছে দুটো পন্থী হয়েছে তো, এটাই মমতা পন্থীরা বলছে অভিষেক পন্থীদেরকে বা অভিষেককে। মমতা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, আর অভিষেকটা হচ্ছে একটা বাংলায় একটা কথা বলেন, একটা ডেপো, হ্যাঁ। একটা ডেপো ছেলে। না বাসের চেয়ে কঞ্চি ডরো, কোনটা বেশি? না না, আমি বলছি, আসছি, তোমরা শোনো না শুধু, আমি বলছি কদিন ধরেই বলছি। তার কারণ ও পাঙ্গা নিচ্ছে অমিত শাহজির সঙ্গে। ও বলছে 12টার পর দেখে নেবে অমিত শাহজিকে। হাড়গোড় নাকি লিস্ট করে রেখেছে সব, সারা বাংলায় এই বুথ সভাপতি থেকে আমাদের রাজ্যের নেতা, জেলার নেতা, এমএলএ বা আমাদের মণ্ডল সভাপতি বা জেলা সভাপতিদের লিস্ট করে রেখেছে, যাদের হাড়গোড় ভেঙে দেবে। এবং ওই যে কথা যে 4টের পর না, তার দেখবো যে মানে কোন হচ্ছে- দিল্লির বাবা বাঁচাই আমি দেখে হ্যাঁ, নেবো। তুমি বেটা আমার মাটিতে এসে আমাকে ধমকি দেবে? আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়, দেখা হবে কার কত দাম, কার কত শক্তি, জনগণের শক্তি না নরেন্দ্র মোদী অমিত শাহর শক্তি বেশি, বাংলার মানুষ 4 তারিখ প্রমাণ করবে। এই যে সবসময় ওর তুই তোকারি এবং বাদ তোলা, এটা বরদাস্ত করা যায় না। এবং আমাদের একটা কথা আছে বাংলায় যে ইঁচড়ে পক্ষ, অভিষেক একটা ইঁচড়ে পক্ষ, কার বাইরে পাকা একটা তৃণমূল কর্মী। ও কি করেছে কোনোদিন? ও কিছু কোনোদিন করেছে? ছাত্র যুব রাজনীতি থেকে উঠে এসেছে? মমতা ব্যানার্জি না থাকলে একটা কাউন্সিলের যোগ্যতা আছে নাকি জিতে আসা? 7,11,000 ভোটে জিতে এলো। কোনোদিন কেউ বাংলা থেকে জিতেছে? এই জাহাঙ্গীরদের কাজে লাগিয়ে এবার ফলতায় হারবে তো, 29-এ ডায়মন্ড হারবারে হারবে। আজকে লিখে দিয়ে গেলাম, যেমন ওর পিসি হেরেছে, ও হারবে। 7,11,000, তার মানে সমস্ত হিন্দু অঞ্চলে মানুষকে ভোট দিতে না দিয়ে, ঠিক। তৃণমূল বিরোধীদের ভোট দিতে না দিয়ে, ওয়েব ক্যামেরা ঘুরিয়ে দিয়ে এবং সেলোটেপ মেরে দিয়ে সব কটাতে শুধু তৃণমূল খুলে রেখে দিয়ে, এটা কি?
তারপরে এই ধরনের বড় বড় লেকচার, একেও শাসন করতে পারলো না। মমতা ব্যানার্জির দুর্বলতাটা কোথায়? না, এটা কেন পারলেন না? আমি তার না, প্রশ্নটা এটাই সেটাই আমি জানতে বলছি, চাই মমতা আজকে। ব্যানার্জির দুর্বলতাটা কোথায় এবং কেন তিনি শাসন করতে পারলেন না? আমি সব জানি একদম কিরকম ধরনের কথাবার্তা, এই পারি ওই পারি সেই পারি। নিজের দলটাকে ঠিক রাখতে পারলেন না, অসৎ লোকদেরকে শাস্তি দিতে পারলেন না, আর গণতন্ত্রের পূজারি বলে ইয়ে করেন। আর এই ডায়মন্ড হারবারের রেজাল্ট এরকম হলো কেন একবার বলতে পারলেন না যেগুলো করা যাবে না? না, মানে আমি দীর্ঘদিন ধরে আপনার দলটা শুরু থেকে ছিলেন, কি মনে হতো যে সময়তে অভিষেক তো পড়াশোনা করলো, 2012-র আগে আমরা অভিষেককে সেভাবে সামনে দেখিনি, দু এক ঝলক কখনো দুজনই দেখেছি। সমানভাবে দেয়। আমি বলছি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বাংলাটাকে ডুবিয়েছে, আর অভিষেক ওর সমস্ত ওই ডেপো ছেলে মেয়েদের নিয়ে ওর হচ্ছে গোষ্ঠী, পুলিশ ও দলটাকে ঘুষিয়েছে। আর পুলিশ কি করবে? পুলিশ তো চাকরবৃত্তি, দলদাস, কৃতদাস, পুলিশটা নাকি ও দেখতো। তো সুতরাং ওই ট্রান্সফার পোস্টিং এর ভয়তে সে আইপিএস হোক, WBPS হোক, আর তার নিচের লোকজনেরা হোক, তারা সমস্ত ওই আজ্ঞাবহ দাস ছিল অভিষেকের, যা বলতো তাই করতে। এত অপরাধ অন্যায় করেছে বলে তো আজকে গতকালকে 3টে IPS সাসপেন্ড হয়েছে, এবং সঠিকভাবেই হয়েছে, ঠিক হয়েছে। এরকম আরও অনেক IPS, নন IPS, WBPS, IPS এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি IBS এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সোনালি, একটা জিনিস দেখছি, যবে থেকে সরকার কাজ শুরু করেছে, মোটামুটি এই কাজ শুরু করি, তখন থেকেই একটা অ্যাকশন, সব জায়গায় অ্যাকশন চলছে, সে প্রত্যন্ত গ্রামে হোক বা কলকাতা শহরে হোক। আর মানে এক সপ্তাহ জানি তার মধ্যে অ্যাকশন বিশাল শুরু হয়ে অ্যাকশন, গেছে। এবং সব জায়গায় এখন একটা ওই তোলা যে তুলতো না, বন্ধ। তোলাবাজি আমি বন্ধ হয়ে তোমাদের গেছে। এখানে বসে সোনালি বলেছিলাম রাস্তায় দাঁড়ালে পুলিশ হাত পাতে বা তোলা তোলে, এখন কিন্তু এই 7 দিন দেখা যাচ্ছে না। যারা তোলা তুলতো তারা কিন্তু বাংলায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা তোলা তারা কি চুপ করে থাকবে? সাধারণ মানুষ বলছে বিজেপি এসছে খুব ভালো হয়েছে, আর তোলা হবে না, মানুষ ভালো হয়ে যাবে। কিন্তু যারা তুলতো তারা তো রং বদলাবে, তাদের তো সহজ হবে না। বিজেপি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স। আমি বলছি দলের সব আলোচনা হচ্ছে, দেখছি ছাকনি আছে, তাই না? একদম ছাকনি আছে, অত সহজ নয়। বিজেপি তৃণমূল নয়, সব সিপিএমদের নিয়ে নাও, হারমাদদের নিয়ে নাও। আপনারা তো এটা খুব দামি কথা, মানে তাপস দা বাবু কিন্তু তৃণমূল কংগ্রেসটাও দেখেছেন, বিজেপিটাও বেশ কয়েক বছর ধরে দেখছেন, তিনি জানেন তৃণমূল কোন মেকানিজমে চলতো, এবং এই যে সিপিএম এর কয়েকজন নেতা এখন কোনো মেকানিজমই নেই। তুমি যে বলছো স্বর্ণালী, কোনো মেকানিজম তৃণমূলের কোনো মেকানিজম নেই। হঠাৎ মমতা ব্যানার্জি ভাবনা চিন্তা, আর হচ্ছে অভিষেক সেই লোক সরি। শোনো একটা কথা, মমতা ব্যানার্জির 16 সালের পর থেকে জনসংযোগ ছিল না, গুটিয়ে নিয়েছিল বা গুটিয়ে দেওয়া হয়েছিল। সেটা কেন হয়েছিল জানি না, কিন্তু আমার কি দরকার সেটা জানা। জনসংযোগ ছিল করছে, এবং আর অভিষেক সে তো আরেকজন, উরে বাবা, সে তো আরেকজন কর্পোরেট কালচার। হ্যাঁ, তারপরে সে সমস্ত যা লোকজন ফোনে মেসেজে, হ্যাঁ তার হচ্ছে, তাও সেই করছে না, তার সমস্ত লোকজনেরা করছে। তো এগুলো যারা আমি পলিটিক্যাল যারা এলিমেন্ট, যাদের সম্মান আছে, আমি বুঝি যাদের সেলফ রেসপেক্ট আছে আর ডিগনিফাইড যারা, তাদের পক্ষে আমি বলছি শোনো, তাদের পক্ষে তৃণমূল করা সম্ভব না। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকা সম্ভব। বন্দ্যোপাধ্যায় করলেন কি করে? নাচ গান গেয়ে হেসে খেলে মনোরঞ্জন করে। লাস্ট দেখলাম রবীন্দ্র জয়ন্তীতে কবিতাও পড়ছেন, গান গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার মানে কি মমতা ব্যানার্জি গায়ক গায়িকা পাচ্ছে না, তাদের এখন কল্যাণকে দিয়ে গান গাওয়াতে হচ্ছে, আরেকটা কে ছিল যেন। হ্যাঁ, তো সুতরাং সবাই চলে গেছে। হ্যাঁ, যত দিন যাবে তত যাবে। পার্টিটা কি মনে হয় থাকবে নাকি? এই তো ধান্দাবাজদের একটা সম্মেলন ছিল বেসিক্যালি। আর তারপরে মমতা ব্যানার্জি করেছিল কি, পলিটিক্যাল এলিমেন্টদেরকে অপমান করেছিল, এত অপমান, এত অমর্যাদা করেছিল, দিয়ে গায়ক গায়িকা, নায়ক নায়িকা আর বিভিন্ন সমস্ত ধান্দাবাজদেরকে, অরাজনৈতিক ধান্দাবাজদেরকে সে সমস্ত সরকারে, কর্পোরেশনে, মিউনিসিপ্যালিটিতে, বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায় ভরিয়ে দিয়েছিল। আপনারা তো এসে সব সরিয়ে দিলেন, সবকে ঝাঁটা দিয়ে পোশাক। শুধু তাই নয়, উনি কোন মুখে এই বাঙালি অবাঙালির কথা উনি বলেন, এটা বলা উচিত না। উনি বাংলার অস্মিতা নিয়ে কথা বলেন, সাজেও না। মানেকা গুরুস্বামী বাংলার অস্মিতা, রাজীব কুমার বাংলার অস্মিতা,
সাকেত গোখেল বাংলার অস্মিতা, ইউসুফ পাঠান বাংলার অস্মিতা, কীর্তি আজাদ বাংলার অস্মিতা, শত্রুঘ্ন সিনহা বাংলার অস্মিতা, বিডিও থেকে চিফ সেক্রেটারি আর ওসি থেকে ডিজি, এই সমস্ত অসৎ লোকের একটা বাসা করে ফেলেছিলেন। আর দলে ওই সমস্ত অরাজনৈতিক ওই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং বিভিন্ন রাজ্যের লোকেদের ভিড় করে দিয়েছিলেন। আর দেখাবার একটা এরকম একটা ব্যাপার, আরে পার্টিটা তো বাংলার পার্টি, আবার সর্বভারতীয় নিয়ে অত নাকুচো উন্নাসিকতা কিসের? পার্টি তো বাংলার পার্টি, বাংলার পার্টি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রায় বিধানসভাটাকে বিউটি পার্লার বা ফ্যাশন প্যারেডের জায়গা করে দিয়েছিলেন। হ্যাঁ, তৃণমূলের সময় তো হয়েছিল, আমি এখন দেখছি সিপিএম এর যারা যারা দাগি তারা সবাই তৃণমূলে চলে এসেছিলেন সেই সময়। আমি এখন দেখতে পাচ্ছি যে লেফটের কেউ ফরওয়ার্ড ব্লক থেকে, কেউ এখান থেকে ওখান থেকে, আরএসপি থেকে, সব দাগি লোকেরা, সে পরেশ অধিকারী, উদয়ন গুহ থেকে শুরু করে মানে প্রত্যেকে, ও নিচে সেই যাকে বলে শওকত মোল্লা পর্যন্ত, উদয়ন ভাষা। তারপরে সবচেয়ে বড় কথা, এরা কি সুন্দর মমতা থেকে অভিষেক এবং উদয়ন, আরো কতজনের কথা বলবো, বেশিরভাগ এমএলএ এমপি মন্ত্রী, তাদের মুখের ভাষাটা শোনো তো, কি তাদের শব্দ ছিল, ভাষা ছিল। এটা কি বাংলা ভাষা? এটা আমাদের সংস্কৃতি তো নয়। সেই কারণে খুবই আমাদের এই সমস্ত শুনে আমাদের অসহ্য হয়ে উঠেছে। যেটা শোনালে আমি বলছিলাম, বিজেপি এসে এবং তাপস দ্বারা যে কথাগুলো বলছে, বাংলায় কিন্তু একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? বাংলায় বহু মানুষ কর্মহীন হয়ে যাবে, কারণ তাদের চলতই সংসার কাটমানিতে। যারা বালি চুরি করত, যারা কয়লা চুরি করত, যারা গরু চুরি করত, যারা পাথর চুরি করত, টাকা পাঠাতো, মাঝখানের মিডলম্যান, এই যে লোকগুলো ছিল, এত লোকের তুমি কি বলতে চাইছো? চলুক, এগুলো থাকে না, এত লোক তো কাজ হারাবে বাংলায়। তার মানে কি, তোমার একটা বলো, এই সমস্ত অর্থে তাতে বৈভব, তাতে নেশা এবং তাতে সমস্ত নিরীহ মানুষদের, সহজ সরল মানুষদের, সাধারণ মানুষদের, এমনকি মহিলাদের উপর অত্যাচার। এটাই তো হয়। তোমার অনেক অর্থ মানে তখন তোমার দেখবে বৈভব বাড়বে, তখন তুমি দেখবে অনেক কিছু করতে তোমার ইচ্ছা হবে, নেশা করতে ইচ্ছা হবে, দামি দামি মদ খেতে ইচ্ছা হবে। আগে তোমার হয়তো চোলাই বাংলারও পয়সা জুটতো না, তারপরে কি হবে? তারপরে তুমি মদমত্ত হয়ে তখন তোমার অশান্তি করার, গন্ডগোল করার, নিরীহ মানুষকে মারার আর মহিলাদের সম্ভ্রমহানি করার তখন একটা তৈরি হবে মস্তিষ্কের মধ্যে। তো সেগুলো তো কমবে। তাহলে অন্তত স্কুলের পর স্কুল শয়ে বন্ধ হয়েছে, আর হাজারে হাজারে মদের দোকান খুলে গেছে। মমতা ব্যানার্জির কিন্তু যে যাই বলুক, মানে মমতা ব্যানার্জির ভাবনা চিন্তার প্রশংসা করতে হয়। ভাবনা চিন্তার প্রশংসা কোন ক্ষেত্রে ভাবনা চিন্তা? রাজ্যকে পিছিয়ে রাখার জন্য নাকি নিজের দলের আখের গোছানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা? নিজের পরিবার গোছানোর জন্য। দলও ঠিক নয়, পরিবার এবং নিজস্ব কিছু লোক, যেমন কেষ্ট মণ্ডল, শাহজাহান জাহাঙ্গীর, ভাইপো, ভাইজিরা, ভাইরা, ভাইয়ের বউরা, হ্যাঁ, এদের আর কিছু এই দক্ষিণ কলকাতার ঘনিষ্ঠরা এবং কিছু মেয়র পরিষদ, তারা তো অধিকাংশ চেয়ারম্যান পরিষদ, কুলুপেটে রয়েছে তার অধিকাংশ, এই ধরনের আর কিছু এমএলএ এমপি মন্ত্রী, এদের আখের, এদের বৈভবের মানে সেই জায়গা বলে ছটা, বর্ণ ছটা, মানে ফেটে ফেটে বেরোচ্ছে একেবারে। সেই ছটা এখনো আজকাল দেখা যায়, কারোর বাড়িতে সুইমিং পুল, কারোর বাড়িতে গুহা, এখনো দেখা যাচ্ছে। এমনিতে ওনাকে কিছু বলতে গেলে যেই বলতে যায়, সে আমলা হোক আর দলের কোনো নেতা হোক, জানি সব জানি, সব জানি, কমন ডায়ালগ ছিল কিছু বলতে গেলে, হ্যাঁ জানি সব জানি। তো উনি সবই জানতেন, কিন্তু কোনো বন্দোবস্ত নেননি, ব্যবস্থা নেননি। যেদিনকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি নমিনেশন জমা দিতে গেছিলাম, আমি হেঁটেছিলাম, ওরা গাড়িতে ছিল অমিত শাহজির সঙ্গে, হাজরা পার্ক থেকে সার্ভে বিল্ডিং, সেদিনে ডান দিকের বাঁ দিকের বাড়ি, ঘর দূর, গলি, ছাদ, বারান্দা, ওই লোকাল ছাদ থেকে তো ফুলও ছুটছিল, ওই লোকাল মানুষ এত চটে আছে মমতা ব্যানার্জি এবং তার পরিবারের ওপরে। সেই দিনই আমি ঘোষণা করেছিলাম, বলেছিলাম, শুভেন্দুকে বলে দিয়েছিলাম
যে ওর জয়টা শুধু সময়ের অপেক্ষা। এটা আপনি তখনই বলে দিয়েছেন সেই একদম। দিন। এবং শুধু তাই নয়, আর আমি এটাও বলতাম যে মমতা ব্যানার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য নয়। এটা কেন মনে হয়েছে আপনার? মনে হয়েছে মানে উনি কোনো সেই অর্থে প্রশাসকই নন, পার্থক্যটা কি? উনি সিদ্ধার্থ প্রশাসকই নন, উনি 15 বছর চালালেন, 15 বছর। প্রশাসক, অপদার্থ না না, মুখ্যমন্ত্রী। এতদিন চালালো তো এমনি এমনি নয়, মানে আপনি তো 15 বলছেন- আরে কেউ ছিল না বলে। আর 21টা লুট হয়েছিল। উনি 2011 ক্ষমতা আসার পর 13 প্রথম নির্বাচন ফেস করেন। 13 কি হয়েছে? পঞ্চায়েত। পঞ্চায়েত। তাহলে 30 স্তর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, উপনির্বাচন, লোকসভা এবং বিধানসভা, সব তো কলকাতার বাংলার পুলিশ আর এই গুন্ডাদের দিয়ে হয়েছে। এবার হলো না বলেই তো জ্বালা, আর এই মৃত মানুষের ভোট দিয়ে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী- অনুপ্রবেশকারী আর কেন্দ্র বাহিনীকেও ম্যানেজ করেছে 16তে এবং 21-এ। আমি বলছি সেটা পুরো এবার হয়নি। এবার আর সেগুলো পারিনি, কারণ আমি এবারে আমাকে দল পাঠিয়েছিল, আমি ফুল বেঞ্চে গেছিলাম, আমরা 3 জন, সেখানে আমরা বলে এসেছিলাম যে আপনি এইগুলো গিয়েছিলেন, হয়। তো এবার যেটা হয়েছে, মানে এইভাবে একটা মানে মহিলা মুখ্যমন্ত্রী গণতন্ত্রের পূজারী বলে নিজেকে বলেন, আর এই সমস্ত কাজগুলো করিয়েছিলেন সকলকে দিয়ে। আমি এই জায়গাতে তাপস বাবু মানে জানতে চাইছি, ক্যামেরার সামনে আজকে কোনো রাগঢাক নেই, আর হ্যাঁ ম্যানেজ করা, এগুলো তো করতেন, করানো হতো। তারপরে তো এই বিডিও, এসডিও, ডিএম, কিন্তু এসপি, ওসি, এসপি, ডিসি, কমিশনার, ডিজি, আইজি, এদেরকে ব্যবহার করা না। কিন্তু এই অভিযোগ তো আপনি যখন তৃণমূলে ছিলেন তখন এই অভিযোগ আপনারা সিপিএম এর মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধেও করতেন, তাহলে আজকে এতটা না। আমি বলছি করতাম তো, আমি তো জ্যোতি বসু, বুদ্ধদেব, আমি সিদ্ধার্থ শঙ্করের বাদ দিলাম কারণ তখন আপনি আমি কংগ্রেসে ছিলেন। অ্যান্টি সিপিএম মুভমেন্টের প্রোডাক্ট, আমি গর্বের সঙ্গে Exactly, বলি। সেই জন্য বলছি মানে আপনি অ্যান্টি কিন্তু আমি সিপিএম তোমাকে বলছি, সিপিএম এর অনেক ভুল ত্রুটি ছিল, নির্বাচনে লুট। আমারই তো 2টো নির্বাচন লুট করেছিল, ছেড়ে দাও। আমার কর্পোরেশন 90 আর 91 বিধানসভা, ছেড়ে দাও। তাতেও আমি বলছি যে সিপিএম এর আমলের থেকেও জঘন্য, অত্যাচারী এবং কি বলবো, মানে এরকম উৎপীড়ন, নৃশংস, সব দিক থেকে একটা মানে সিপিএম এরও সেই অত্যাচারকে ছাড়িয়ে যাওয়া একটা রাজনৈতিক দল তৃণমূল বা মমতা ব্যানার্জির সরকার। সেই জন্য কিন্তু বেরিয়ে গেছিলেন। হ্যাঁ, আমি অনেকদিন আগে আমার বেরোনো উচিত ছিল, আমি দেরি করেছি। বেলেঘাটের বিধায়ক বলছে আপনাকে আর সজলকে মানে 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 এটা অনেকে বলছে, ও বলে ফেলেছে, এটা ভেতরে ভেতরে আমি শুনি, অনেকে বলছে। তো ঘটনা হচ্ছে কি যে বলছে অনেকেই বলছে দলের মধ্যে, এখন আগেও বলেছে, এবং আমি ছেড়ে আসার পর অনেকেই বলেছে, যাকে আমি সেটা আমি তো সিদ্ধান্ত নিই, ঠিক আছে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে দল করা যায় না। উনি ভীষণ মানুষকে না অপমান করেন। কিছু অপমান বলা যাবে, কিছু অমর্যাদা বলা যাবে, আর কিছু না অমর্যাদা, অসম্মান, সেগুলো না অনুভব করতে হয়। মানে কেন এটা বলছেন? আমি বলছি সোনালী গুহ একই কথা বলেছেন, কিন্তু কি এমন ঘটে যদি 2-4টা একটু আমাদের আজকে উনি শেয়ার খুব করেন। উদাসীন। উনি হচ্ছেন মানে এই লোককে অপমান করে, মানে সেটা সে দলের যেই হোক, সকলকে করে, কাউকে বাদ দেয় না দলের। সে এমএলএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আমলার হোক, ডিজি হোক, সিপি হোক, আইজি হোক, আইপিএস হোক, নন আইপিএস হোক, ও সকলকে, মানে এটা ওনার একটা অভ্যাস। উনি জেলায় জেলায় যেতেন, তো সেটা হতো, লাইভ টেলিকাস্ট হতো। সেখানে একটা ওসির সামনে ডিজিকে ধমকে দিচ্ছে, একটা কনস্টেবলের সামনে এসপি কে ধমকে দিচ্ছে, বিডিওর সামনে নিজের চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছে, একটা বেয়ারার সামনে প্রিন্সিপাল সেক্রেটারিকে ধমকে দিচ্ছে, বা যেমন কেউ আন্ডারে রয়েছে তার সামনে মন্ত্রীকে ধমকে দিচ্ছে, মন্ত্রীর উপরে যারা রয়েছে, মানে অর্ধস্তনের সামনে দাঁড় করিয়ে ঊর্ধ্বস্তনকে বকে দেওয়া বাজেভাবে। এর মধ্যে তিনি একটা খুব আনন্দ উপভোগ করতেন। এটা ওনার একটা রোগ বললেও অত্যুক্তি করা হবে না। সাইকোলজিক্যাল একটা, আমি তো বলছি এটা রোগ বললেও অত্যুক্তি করা হবে না। আমি ক্যাটেগরিক্যালি বলছি, আমি স্পষ্টবাদী, আমার কোনো কথা আমার ঠোঁটে মুখে আটকায় না, পরিশীলিত ভাষায় বলে দেবো। আচ্ছা, অভিষেকের সঙ্গে কখনো কমিউনিকেশন তো আপনার বহুবার হয়েছে? এবারে না, এর আগে কয়েকবার, বহুবার। কি করে হবে? সেখানে কিরকম আপনি ভাইবস পেয়েছিলেন অভিষেকের থেকে? না, ভাইবস এরকম কিছু পাইনি, আমি ভাইবস আশাও করিনি। আমরা ভেবেছিলাম আমাদের নবপ্রজন্ম অনেক তো ছোট, আমার পুত্রের বয়সী,
ওর বাবা মাই তো আমাকে দাদা ডাকে। তো সুতরাং যদি পিসি হয় তাহলে আমরা জ্যাঠা কাকার বৈশিত হলাম। হ্যাঁ ঠিক। কিন্তু আমি দেখলাম পরবর্তীকালে, এবং সকলে বললো, আমাদের কথাও হতো বিধানসভাতে, যে না ওই মানে খুব অল্প দিনের মধ্যে সব কিছু চায়। পেয়েছে তো, হ্যাঁ? সিনিয়রদের না না, পেয়েছো মানে সেটা দিয়েছে বলে, কিন্তু এটা তো কথা নয়। না সিনিয়রদের কাউন্সিলরে লড়েনি কোনোদিন, সিনিয়রদের এমএলএ তে লড়েনি কোনোদিন, হ্যাঁ একদম তো একেবারে গিয়ে এমপি। গার্ড কত গার্ড। কেন কেন আমাকে একটা কথা বলা হোক, ওর অত গাড়ি বা সিকিউরিটি থাকবে কেন? কে ও সিকিউরিটি দেওয়া হবে? এগুলো মমতা ব্যানার্জি, না না, এগুলো মমতা ব্যানার্জি অন্যায় করেছেন। সেন্ট্রালের কিন্তু তরফ থেকে কোনো ওই জেট বা ক্যাটাগরি বা কোনো ক্যাটাগরি কিন্তু ওর নেই, এই রাজ্য থেকে দিয়েছিল। পুলিশকে বলে দিত, কৃতদাস পুলিশ সেটা করে দিত, এবং সবাইকে বলছে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও, অভিষেককে মানো। যারা মানার মানবে, যাদের করে কমে খেতে হয়। আর যে কথা প্রথমে বলেছিলাম, যে যদি কারো সেলফ রেসপেক্ট থাকে, যদি সে কারো কেন মানবে? ডিগনিটি বোধ থাকে, সে কেন মানতেই যাবে? যে খেটে উঠেছে পলিটিক্সে, দয়া করুণায় নয়। আসলে ইদানিংকালীন না ওই কিছু আছে ওদের টিএমসিপি মার্কা, 9 বছর ইলেকশন হয়নি, টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ 9 বছর ইলেকশন হয়নি। আর ওই যুব তৃণমূল শুনি আমি তো আবার ফেসবুকে করি না, তারা নাকি সব বড় বড় লেকচার মাকে, তাদের নেতা তো অভিষেক, তো তারা ওই রকম ধরনের, কিন্তু তারা ওই ডেপো ছেলে মেয়ে। তো সুতরাং তাদের মুশকিলটা হলো, তারা মমতা ব্যানার্জিকে দূর থেকে দেখেছে বা বড় হতে হতে শুনেছে, তো তাদের ধারণা বোধ হয় সবাই মমতা ব্যানার্জি সৃষ্ট, মমতা ব্যানার্জি তৈরি করেছে। তারা জানে না যে আমরা সব মমতা ব্যানার্জির সমবয়সী। ঠিক। একটা সময় আমরা মমতা ব্যানার্জির থেকেও আগে ছিলাম, কিন্তু ওকে তো নেতা বলে মেনে আমরা নিয়েছিলাম সকলে। একদমই হ্যাঁ, আগে ছিলাম একেবারে। ও যখন জেলার সেক্রেটারি, আমরা তখন স্টেটের নেতা, সেসব কোনো কথা না। কিন্তু তাদের ধারণা বোধ হয় মমতা ব্যানার্জি আমাদের তৈরি করেছে অনেককেই। মমতা ব্যানার্জি করুণাতে বোধ হয় আমরা নেতা হয়েছি। এই শুভেন্দু হোক, শুভেন্দু অধিকারী হোক বা আমরা হোক, তাদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত তৃণমূলী মমতারও বলবো না, অভিষেকের করুণা প্রার্থী কিছু এই ছাত্র যুব, তারা জানে না, কারণ তাদের বয়সটা আমার থেকে 1/3 তো বটেই। এটা তো বয়সের বিষয় না, এটা তো রাজনৈতিক একটা প্রজ্ঞা, নলেজ। আমি যদি পলিটিক্স করি, আমি ডেফিনেটলি জানি না, কিছু জানে না। তারা সমস্ত লেখে যেন বা বলে, এটা আমি শুনেছি, যে মমতা ব্যানার্জির জন্য যেন আমরা পথ পেয়েছি। আরে আমরা এমএলএ, কাউন্সিলর, রাজ্যের পদাধিকারী, কেন্দ্রের পদাধিকারী, তৃণমূল কংগ্রেস জন্মাবার আগে হয়েছি আমি। ঠিক। আচ্ছা, যেটা বলার, যদি বলি, একটা জিনিস বলছি, ইন্টারাপ্ট করছি শুভ্রাংশুদা, সরি, মানে রাজনৈতিক শিষ্টাচার যদি আমি ধরে নিই বাংলার, তাহলে যে কথা বলছেন তাপসবাবু, তাহলে হিসেব মতো উচিত, আমি জানি না হয়েছে কিনা কখনো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিনিয়রিটির দিক থেকে এবং পজিশনের দিক থেকে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত ছিল। হয়তো করেছো, কখনো করেছো, সেটা যে করেনি সেটা বলবো না, কিন্তু তার মানে তো এই নয় যা খুশি তাই বলা এবং করানো, সেগুলো তো ঠিক নয়। ও যা খুশি তাই বলে এবং করায় এবং বলায়। এখন কয়েকজন মুখ খুলেছে, তাদের ব্রিফিং করে দেওয়া হতো, এগুলো বলতে, এগুলো কি মানে পিতৃতুল্য, মাতৃতুল্য, বা বাবা, কাকা, মামা, জ্যাঠা, এদের বয়সী তাদের সম্পর্কে যে সমস্ত কথাতে ডেপো ছেলে না হলে বলে, এগুলো সে অভিষেকই হোক বা অন্যরা যে কেউ হোক। খুব খারাপ কথা বলছে না, বলছি ডেপো ছেলে, মানে এখনো শিষ্টাচার বজায় রেখে। আচ্ছা, একটা কথা বলছি, শোভনদেব চট্টোপাধ্যায়, মানে যিনি বিরোধী দলনেতা হয়েছেন, তিনি একটা কথা বলছিলেন, সেদিন আমি শুনছিলাম। এখন আপনি বিজেপির কাছে কী রকম ব্যবহার প্রত্যাশা করেন? তো শোভনদেব চট্টোপাধ্যায় বলছে, আলেকজান্ডার পুরুষ সেই গল্পটা, সেটা বলে দিয়েছে তো কালকে। হ্যাঁ, সেটা যদি বলে থাকে তো কালকে বলেছে। শুধু এইটুকুনি মনে রাখুন, শোভনদেব চট্টোপাধ্যায় তাদের কাছ থেকে, মমতা ব্যানার্জির কাছ থেকে এবং বিমান ব্যানার্জির কাছ থেকে কি পেয়েছিল বিরোধী দল বা বিরোধী সদস্যরা। আর শুভেন্দু অধিকারী কাল বলে দিয়েছে যে বিরোধীরা মর্যাদা পাবে, বিরোধীদের 50% সময় বরাদ্দ। বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে
সংবিধানের পরিভাষা, বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন। কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। এই যে একটা চিফ মিনিস্টার্স ডে বলে একটা জিনিস আছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা অ্যাসেম্বলিতে, উনি যেদিন খুশি যাবেন এবং সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন লাইন ধরে। এটা হয় না তো, এটা হয় না তো। অ্যাসেম্বলিতে কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা হয় না। সে কথাও কিন্তু আমি বেশ কিছুবার বলেছিলাম, কিন্তু স্পিকারের সেই ক্ষমতা ছিল না যে সেটা বলা অন্যভাবে বা ওইখানে হাউসের মধ্যে। উনি অন্য মন্ত্রীরা বলছে, তাদের থামিয়ে দিয়ে বলছে। সোনালি, আমরা মানে উনি যেমন চাইবেন উনি তেমন ভাবে মানে উনি শুধু বাংলার ডেমোক্রেসিটাকেই, মানে গণতন্ত্রটাকেই ধ্বংস করেননি, উনি অ্যাসেম্বলির ভেতরে যে সংসদীয় গণতন্ত্র সেটাকেও ধ্বংস করে দিয়েছেন। ইরিপেয়ারেবল লস হ্যাজ বিন ডান in West Bengal and in parliament in democracy by Trinamool and Mamata Banerjee. আমি যেটা বলছিলাম, আমরা এতক্ষণ ধরে কথা যেগুলো বলছিলাম সেই কথাগুলো আমরা যা ঘটে গেছে, যা খারাপ হয়ে গেছে সেই নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এবার যেটা আমাদের আলোচ্য বিষয়ে যে প্রশ্নগুলো আসছে, যেগুলো খারাপ হয়েছে আপনি বলছেন সেগুলো ঠিক করা যাবে না বা যাবে, অনেক কষ্ট হবে। যেমন শিক্ষাক্ষেত্র, মাস্টাররা কি ঠিক সময়ে আসবে, ছাত্ররা কি পড়াশোনা শিখবে, 1 নম্বর প্রশ্ন। শিক্ষাটা চুলোর দক্ষিণ দুয়ারে চলে গেছে। কারা পড়াশোনা পড়িয়েছে ভেবে দেখো একবার। খুব কঠিন কাজ, দায়িত্ব আমরা নিয়েছি বা আমাদের মানুষ দিয়েছে, প্রত্যাশা কিন্তু অনেক বেশি স্বাভাবিক। এবং সেটা, এই কঠিন দায়িত্ব, সেটা অর্থনৈতিক হোক, আর্থিক যে অবস্থা, শিল্প হোক, শিক্ষা হোক, আইন শৃঙ্খলা হোক, স্বাস্থ্য হোক, ললেসনেস, এবং যে একটা 15 বছর যে একটা অভ্যাস কাজ না করা, এবং যারা প্রশাসক সাধারণ এবং পুলিশ প্রশাসক তাদের যে একটা অদ্ভুত যা খুশি হচ্ছে হোক সেদিকে নজর না দিয়ে উদাসীন হয়ে ওই নিজেদের সমস্ত আখের গোছানো যা যা করা এবং করানো। একটা তো র্যাকেট হয়েছিল তৃণমূলের গুন্ডা বদমাশ এবং পুলিশ, সেই র্যাকেট ভাঙতে হবে, সেই র্যাকেট ভাঙতে হবে। তার কারণ কোথাও ঝোপের ধারে শেয়াল, কোথাও পুলিশ, আবার ঝোপের ধারে শেয়াল, কোথাও তৃণমূলী গুন্ডারা। ঠিক। আপাতত দলে একটা বাঁধদের বন্দোবস্ত আপনারা করেছেন আমি দেখলাম, মানে দুম করে রাতারাতি যোগদান নয়, হঠাৎ করে জার্সি বদল করে চলে এলাম বিজেপি, এটা নয়। আমি আবারও বলছি, আমাদের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অত সহজে হবে না, এবং সেটা আমরা সকলে মিলে পার্টি, আমাদের দলের নির্দেশ আদেশ মেনে চলতেই হবে। এ আবার কি কথা? বিজেপি যে তৃণমূল নয়, এটা বিজেপি প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর বুঝিয়ে দেবে। যেটা কালকে আপনি বুঝিয়েছিলেন, ফাজলামি করা যাবে না বিধানসভায়, যাবে না তো। বিধানসভায় যেটা বলেছেন এটা তো ভাইরাল, মানে বিধানসভা কেউ শোনেনি এর আগে। বিধানসভাটা আমি তো বললাম, বিধানসভাটা গল্প করার জায়গা নয়, আড্ডা মারার জায়গা নয়, মোবাইলে কথা বলার জায়গা নয়, বিধানসভাটা সেলফি তুলছে, রিল তুলছে তার জায়গা। আর ওই বিউটি পার্লার থেকে ফ্যাশন প্যারেড করতে বিধানসভায় প্রবেশ নয়। কালকে কি হয়েছিল ওটা ঘটনাটা? কিছুই হয়নি বলছিল কেউ, জানি না তো, নতুন এসেছে নবাগতা, আর যদিও 2-3 বার হয়ে থাকে তাহলে তাদের পরিষদীয় রীতিনীতির বইটা পড়েনি, তাই জানে না। স্পিকারের নির্বাচনের পরে কেন তুললেন ওরা? প্রথম তো তুললেন ওদের শোভনদেব চট্টোপাধ্যায়, তা আমি বলবো না, আর বলা যায় না এটা কে বলেছে, সদ্য নির্বাচন গেল, সেখানে যা যা হলো সেটা বলা হবে না, তারপরে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যের উত্তর দিতে হবে না আমাকে? ঠিক।
তাহলে অত কড়া গলায়? হ্যাঁ, 100 বার এটাই থাকবে, এরকম সুর নরম হবে না, কড়াই থাকবে। তার কারণ হলো যে ওদের এবার সোনার পালা। অনেক বলেছে ওরা। মমতা ব্যানার্জি বলেছিল না 2011 পর সিপিএমের দিকে তাকিয়ে 10টা বছর চুপ সেলোটেপ করে লাগাও। তো এবার আমি বলছি সেই কথার সুর ধরে এবার বেশ কয়েকটা বছর তৃণমূল যেন মুখে সেলোটেপ লাগায়। আর চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটবে যদি কেউ ঝামেলা বেশি করে? না, সেরকম যদি ওরা ব্যাহত করবার জন্য যদি আসে, যদি যাকে বলে পার্লামেন্টারি সংসদীয় রীতিনীতি মেনে সঠিক যদি আলোচনায় অংশগ্রহণ করে এবং অপোজিশনদের কাছে বিশাল ভূমিকা আছে, তো সরকারও নেওয়ার হলে তো নেবে না এমন তো বিষয় নয়, জেদাজিদির ব্যাপার নয়, যেটা মমতা ব্যানার্জির ছিল। তো সেখানে একটা বড় ভূমিকা আছে গণতন্ত্রে, সেটা যদি বিরোধী দল পালন করে, হ্যাঁ, তাহলে পরে তো কোনো অসুবিধা নেই। আর যদি হুজ্জুত করতে আসে শুধুমাত্র প্রতিদিন যে হাউস চলতে দেবো না, হাউস বন্ধ করে দেবো, গড্ডগোল করবো, তাহলে সেটা তাহলে আপনি কড়া মাস্টারের ভূমিকায় থাকবেন। না, সেটা স্পিকার আছে, স্পিকার তো আমি তো এখন আছেন। বক্তব্য রাখবো বা বলবো হ্যাঁ, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। তার কারণ অনেক ভালো ভালো বক্তা এসেছে, তো সুতরাং তাদের বলার সুযোগ করে দিতে হবে। কিন্তু অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড নিশ্চয়ই আমি বলবো, হাতও তুলবো স্পিকারের কাছে অনুমতি নেবার জন্য, বা দলকেও বলবো যে এই ব্যাপারটা আমায় বলতে দাও হোক। না, এই স্বর্ণালী যখন বাড়ি যাবে বা কোথাও ঘুরতে যাবে, যদি যখন গাড়ি করে যাবে রাস্তায় কি আবার সেই দেখতে হবে কেউ পুলিশ হাত তুলে দাঁড়িয়ে আছে, ট্রাক ড্রাইভাররা পয়সা দিচ্ছে, এগুলোকে আর দেখা যাবে না? দেখা যাবে না, না আমরা ভুলে যাবো, এটা ইতিহাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছিল তো সেই সময় লাগবে, একটু সময় লাগবে, বেশি সময় দেওয়া যাবে না, একটু সময় লাগবে। এবং এটা আজকের এই আলোচনার মধ্যে দিয়েই তাদের আমি বলে দিতে চাই যে তোমরা শুধরে যাও, শুধরে যাও, যা যা করে এসেছিলে সেগুলো করো না। সেগুলো সরকারি কর্মচারী থেকে পুলিশ, সাধারণ প্রশাসন, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসের সকলকে বলছি, কলকাতা পুলিশ, বাংলার পুলিশ সকলকে বলছি, আর গুন্ডা বদমাশদেরও বলছি, বিএলআর অফিসকে যেখানে জমি পাল্টে যায়, হ্যাঁ বিএলআর অফিসকে বলছি, আর যেখানে আর তৃণমূলের গুন্ডা বদমাস বা ধান্দাবাজেরা যথেষ্ট পয়সা করি বোধহয় করেছো, এখন সেগুলো নিয়ে সুখে শান্তিতে থাকো। সুখে শান্তিতে থাকবে, চুরি করে শান্তিতে থাকবে, সুখে শান্তিতে যা মানে করে নিয়েছে মোটামুটি, না সেগুলো কি উদ্ধার হবে না? সেইগুলো তো বেশ কিছু করা হচ্ছে বা হবে। যেমন কালকে মুখ্যমন্ত্রী হাউসের মধ্যেই বললেন যে 12,521 পরে পোস্টপোল ভায়োলেন্সে এফআইআর রয়েছে, তো এফআইআর এর নাম রয়েছে, তাদের কিন্তু ওই জেল খাটতে হবে। হ্যাঁ, কোনোভাবেই এদিকে এসে সিদিয়ে যাওয়া এফআইআর যাবে না। যাদের নাম নেই তাদের নাম দিতে বলেছেন তাদেরকে সসম্মানে বাড়িতে ফেরত। নেতৃবৃন্দকে, ডিজির কাছে, তিনি দেখবেন। ঠিক। মানে পাপের শাস্তি হবে, পাপ, অন্যায়, অপরাধ, রেপ, খুন, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা, এসবে বিচার হবে। আচ্ছা, আমি এটাকে লাস্ট কথা বলি, আমি সময় শেষ হয়ে আসছে। ইতিমধ্যেই অন্য শিবির থেকে, যে শিবির থেকে বেরিয়ে এসেছেন বেশ অনেক বছর হয়ে গেল, সেখান থেকে ফোন টোন আসছে, কেউ কেউ নাকি যোগাযোগ করার চেষ্টা করছে কি সেরকম? আপনার কাছে কজনের ফোন এসছে? আমি ধরিনি। তার মানে এসছে? আমি তোমাকে তার বলি, মানে এসেছে। আমি তোমাকে বলি না, তুমি ঠিক বলছো, সকলের কাছে আসছে, সকলের কাছে আসছে, পেয়াদা আসছে, ফোন আসছে, কিন্তু পেয়াদাও আসছে। হ্যাঁ, কিন্তু আমি না করে দিচ্ছি স্বর্ণালী, আমি ফোন ধরছি না, ধরবো না। আর এই কেন যে ধরবো বলো তো? কেন ধরবো? আজকে যদি আমার দল সরকারে না আসতো, আমি যদি না জিততাম বা আমি জিতলাম, সরকারে এলো না আমার দল, তখন কি হতো? তখন কি এদের পেয়াদা ফোন আসতো? না, ব্যাস। আসতো না। না। আর এই যে বিক্ষুব্ধ গোষ্ঠী যারা এখন খুব অসহায় হয়ে ক্যামেরার সামনে এসে বলছে আমরা তো নিষ্পাপ ছিলাম, আমরা তো কিছু করিনি, আমরা তো শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করেছি, বাধ্য হয়ে চুপ করেছিলাম, এই যে হঠাৎ করে এখন একটা সিংহভাগ সেটা মানুষ বাঁচবার নিষ্পাপ জন্য হয়ে গেছে। বলছে, ওগুলো ডেপো বদমাস, ওগুলো বাঁচবার জন্য বলছে, ওগুলো বাঁচবার জন্য বলছে। অরাজনৈতিক শৌখিন রাজনীতি হঠাৎ করে এসে, হ্যাঁ,
এই ক্ষমতার অলিন্দে বিচরণ করা। তো শখের রাজনীতি তো টেকে না বেশি দিন, শৌখিন রাজনীতি তো বেশি দিন স্থায়ী হয় না। সোনালি সময় শেষ হয়ে গেছে, একদম। কিন্তু একটা প্রশ্ন আমি করি, তুমি তারপরে ঘোষণাটা করো যে আমাদের সময়টা সত্যিই নেই। সোনালি, এটা কি তুমি জিজ্ঞাসা করবে না যে কোনটা? 4 জন তো মন্ত্রী ঘোষণা হয়ে গেল, আরো তো কবে মন্ত্রী হবে, আরো তো অনেক মন্ত্রী হতে পারে, তো সেটার ব্যাপারে যদি তুমি জিজ্ঞাসা করো, ওটা তো কি জিজ্ঞাসা ভাবনা চিন্তা রয়েছে বাকি মন্ত্রক কবে? কিন্তু দল ঠিক করবে, দল যাবে ঘোষণা করবে। আমাকে কিছু বলছো কি? আমি এত খুশি, এত আনন্দ জীবনে পাইনি। আমার সব পাওয়া হয়ে গেছে, আমি কিছু চাই না। মমতা হেরেছে, ভারতীয় জনতা পার্টি তক্তি তাউসে পশ্চিমবাংলার শাসনে আমার অত্যন্ত স্নেহের ভাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তৃণমূল সময়ের অপেক্ষা দলটা উঠে যাওয়া। এইটা কেন বলছেন এর দলটা থেকে- উঠে যাবে? এটা আপনি এর আগেও বলেছেন একবার যে দলটা এরপর আস্তে আস্তে উঠে যাবে। উঠে যাবে, তার এটা কারণ কেন বলছেন? দল করার লোক কোথায়, সব তো ধান্দাবাজ। তারা এরা সব পলিটিক্স কোথায় করেছে, যাবে? তারা ইয়ে যাবে তো কোথায়? পয়সা রোজগার করেছে আর চোখ রাঙিয়েছে। 70 জন এমএলএ, আরে কোথায় 70, কোথায় 80? 80 জন। হ্যাঁ, তুই কারা দেখো না, সেগুলো বেশি দেখো না, কোথেকে এসেছে আর কারা তারা, থাকে কদিন। তো সুতরাং আমি বলছি আমার সব পাওয়া হয়ে গেছে, প্রাণ খুলে বলছি আমি সব পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। মমতা হেরেছে আর তৃণমূলের শাসনের অবসান ঘটেছে। ভারতীয় জনতা পার্টি বাংলার শাসনে আমার অত্যন্ত স্নেহভাজন, যার সঙ্গে আমার সম্পর্ক 4-5 দশকের, 5 না, মানে 4-4.5 তৃণমূল দশকের। আসারও আগে থেকে, হ্যাঁ, অনেক আগে থেকে। এবং হ্যাঁ, শিশিরবাবু তো শিশিরদা, আপনি খুব- একদম। শিশিরদা, শুভেন্দু, এদের সঙ্গে আমার সম্পর্ক কোন কালের। আমি কতবার কাঁথির বাড়িতে গিয়েছি, থেকেছি, খেয়েছি, সে আজকের কথা নাকি, যাই হোক। তো সেই আমার অত্যন্ত স্নেহভাজন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, সে আবার মমতা ব্যানার্জিকে আবারও হারিয়েছে দ্বিতীয়বার। 4 তারিখ কেমন মানে আমার আনন্দ রাখার জায়গা নেই। ঠিক 4 তারিখ ভবানীপুরে মমতা হারলো, মানে ভোটটা হয়ে গেল, ঘোষণা হলো মমতা হেরে গেল, ঠিক সেই সময় আপনার অনুভূতিটা কি ছিল? ঠিক আমার সেই সময়। আমার আমার নাচতে ইচ্ছা করছিল, কিন্তু পারছি না। কেন? আমার নাচতে ইচ্ছা করছে, সবাই নাচছে তো, সেই দেখে আমারও নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি পারছি না। তার কারণ হচ্ছে যে আমি কোনোদিন নাচিনি পাবলিকলি, আমার এই যে একটা ব্যাপার, সব মিলিয়ে আমি নাচতে পারছি না। ভাবো তো সেটা কি কষ্ট। না, আমি এটা ভাবছি, আমাদের সময় একদম শেষ, কিন্তু তাপসবাবুর কথা শুনতে শুনতে যারা রাজনীতি বোঝেন, জানেন, তারা বুঝতে পারছেন যে একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি কত রকমের অন্যায়, কত ধরনের অপমান, কত জিনিস প্রত্যক্ষ করেছেন দিনের পর দিন। যখন সুযোগ হয়েছে তখন তিনি স্বেচ্ছায় দল ছেড়ে বেরিয়ে এসেছেন। আজকে তাপসবাবুর রিয়াকশন এমনি এমনি কোনো পলিটিশিয়ানের রিয়াকশন হতে পারে না, যদি না তিনি নিজের রাজনৈতিক কেরিয়ারে একাধিক জিনিস ফেস না করেন। মানে আজকে আপনার রিয়াকশন বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসে রাজনীতিবিদ, যারা পলিটিশিয়ান, যারা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তারা আসলে কিভাবে ছিলেন, কতখানি সম্মানের সঙ্গে ছিলেন, কোট অ্যান্ড কোট, আপনার আজকে রিয়াকশন বলে দিচ্ছে। আমি এটুকুই আশা করব, অন্তত যে কদিন আপনি মানে যে কদিন বিজেপি সরকারে আছে, যে কদিন আপনারা সরকারে আছেন, এমন যেন অবস্থা বা এরকম যেন কাউকে যেন এরকম জিনিস অন্তত আপনার দলে এগুলোকে যেন ফেস করতে হয়, এইটুকুই শুধুমাত্র আমার ঠিক ঠিক প্রত্যাশা। অনেক ধন্যবাদ তাপসবাবু, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।